বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার সকল ভিউয়ার্সদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাঙালির সবচেয়ে প্রিয় ও সুপরিচিত স্থান শ্রী জগন্নাথ মহাপ্রভুর পুণ্যভূমি পুরীর সম্পূর্ণ ট্যুর গাইড। কোথায় যাচ্ছ? পুরী। পুরী? জয় জগন্নাথ। পুরী ভ্রমণের দুটি পর্বের এপিসোডে আপনাদের আমি সম্পূর্ণ পুরী জেলার যাবতীয় ভ্রমণ তথ্য দেব। সম্পূর্ণ পুরীর ভ্রমণ গাইডে থাকবে পুরীর সমুদ্রের আশেপাশের জনপ্রিয় ভ্রমণ স্পটগুলির ডিটেলসের পাশাপাশি অফবিট পুরী ভ্রমণের যাবতীয় খবর। পুরীর কাছে অবস্থিত তাপাং, ভালুখণ্ড অথবা বৈদ্যনাথ পাহাড়ের মতন অফবিট স্পট ভ্রমণের সমস্ত ট্যুর গাইড পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক পুরী ভ্রমণের প্রথম পর্বের এপিসোডটি। হাওড়া থেকে এক রাত্রের ট্রেন জার্নি সেরে আমরা এসে পৌঁছলাম পুরীতে। পুরীতে থাকার হোটেলের কয়েক হাজার অপশন আছে। সাধারণত প্রায় সবাই স্বর্গদ্বার অথবা জগন্নাথ মন্দির লাগোয়া এলাকায় থাকতে চান, তবে আমরা একটু ভিড়ভাট্টা এড়িয়ে থাকতে চেয়েছিলাম, তাই বুকিং করেছিলাম চক্রতীর্থ রোডে অবস্থিত শ্রী রামকৃষ্ণ আশ্রম। সমুদ্রের ধারে আশ্রমিক পরিবেশে নিরিবিলিতে থাকতে চাইলে আর দুই বেলা আশ্রমের ভোগ খেতে চাইলে রামকৃষ্ণ মিশন কিন্তু একটি সুন্দর অপশন। জনপ্রতি 400 টাকার বিনিময়ে থাকা খাওয়া সহ পুরীতে থাকতে চাইলে যোগাযোগ করতে পারেন রামকৃষ্ণ আশ্রমে। তবে এই রামকৃষ্ণ আশ্রমটি কেবলমাত্র একটি থাকবার আশ্রমই নয়, এর সাথে একটি ছোট্ট ইতিহাসও আছে। তা হলো রামকৃষ্ণ মিশনের প্রথম মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি পুরীধামের এই বাড়িতে দীর্ঘদিন তপস্যা করেছিলেন। পুরীতে পৌঁছে প্রথম দিন আমরা সকালে আশ্রমে বিশ্রাম করে নিলাম। তারপর বিকেল হতেই বেরিয়ে পড়লাম শ্রী জগন্নাথ মন্দির দর্শনে। পথে দেখা দিল দিগন্ত বিস্তৃত সমুদ্র। পুরী মানেই এক বিখ্যাত রাস্তার বাঁক, বাঙালির অতি পরিচিত। রাস্তায় চলতে চলতে ডান দিকে বেঁকলেই প্রতিবারের মতো অপার বিস্ময়ে বাঁ দিকের দিগন্ত বিস্তৃত জলরাশির ভাঙা গড়ার খেলা এখনও যেন ছোটবেলার মতোই উৎসাহিত করে। শীত, গ্রীষ্ম বা বর্ষা যে ঋতুই হোক না কেন, বাঙালির সর্বকালের পছন্দের গন্তব্য পুরী আমাদের জীবনের নতুন উদ্যম আনার সম্ভার নিয়ে অপেক্ষা করে প্রত্যেকবার। সমুদ্র ছেড়ে পায়ে পায়ে এগিয়ে আমরা এসে পড়লাম শ্রী জগন্নাথ মন্দিরের সামনে। ভারতবর্ষের শ্রেষ্ঠ ধামগুলির মধ্যে অন্যতম পুরী ধামে এসে শ্রী জগন্নাথের বিগ্রহের সামনে দাঁড়ালে জানি না কেন অজান্তেই আমার চোখ দুটি ভিজে যায় বারবার। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাকে তার দর্শনের সৌভাগ্য প্রদানের জন্য। জগন্নাথ প্রভুর দর্শন সেরে মন্দির চত্বরে অবস্থিত আনন্দমেলা থেকে আমরা কিনে খেলাম জগন্নাথ দেবের মহাপ্রসাদ। মন্দির দর্শন সেরে আমরা স্বর্গদ্বারের দিকে ফিরতি পথ ধরলাম। ফেরার পথে আদি নৃসিংহ সুইটস থেকে কিনে নিলাম ঘিয়ে ভাজা খাজা। পুরীতে নামকরা খাজার দোকান অনেকগুলিই আছে, যেমন কাকাতুয়া, গাঙ্গুরাম প্রভৃতি, কিন্তু আমরা বরাবর এই আদি নৃসিংহ সুইটস থেকেই খাজা কিনি। পুরাতন এই দোকানটির খাজার মান অত্যন্ত ভালো। খাজা কিনে আমরা চলে এলাম পরন্ত বিকেলে স্বর্গদ্বারে বসে সমুদ্রের শোভা দেখে সন্ধ্যাটা কাটাতে।
বিকেল হতে না হতেই পুরীর সমুদ্রের ধার যেন হয়ে ওঠে এক জমজমাট মেলার প্রাঙ্গণ। রং বেরঙের দোকান এবং প্রচুর জিনিসের সম্ভারে সেজে ওঠে সমুদ্রের পাড়। এই বছর পুরীর সমুদ্র পাড়ে একটি নতুন জিনিস দেখলাম। শুনেছিলাম গঙ্গা আরতির মতন পুরীর সমুদ্রেও সমুদ্র আরতি হয়। সেই মতন খবর নিয়ে পৌঁছে গেলাম ঠিক স্বর্গদ্বারে উল্টো দিকে সমুদ্রের পাড়ে। ছোট্ট করে সুন্দর সাজিয়ে সেখানে প্রত্যেক দিন সন্ধ্যা 6:30 থেকে শুরু হয় সমুদ্র আরতি। কাঁসর ঘণ্টা বাজিয়ে ও বড় বড় মশাল জেলে বেশ কিছুক্ষণ উপভোগ করলাম আমরা সন্ধ্যা আরতির মুহূর্ত। তারপর কিছুক্ষণ সমুদ্রের পাড়ে কাটিয়ে ফিরে এলাম আমাদের আস্তানায়। পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পুরী থেকে কাছেই অবস্থিত দুটি অফবিট গ্রাম ঘুরে দেখতে। একটি গ্রামের নাম রঘুরাজপুর, অপরটির নাম পিপলি। দুটি গ্রামই বিখ্যাত উড়িষ্যার হস্তশিল্পের জন্য। সকালে বেরিয়ে প্রথমেই রঘুরাজপুরের উদ্দেশ্যে আমরা পথে দেখে নিলাম মা সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই, তবে মন্দিরটি বেশ বড় ও প্রাচীন। এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ দর্শনের জন্য এসে থাকেন বলে জানলাম। সর্বমঙ্গলা মন্দির লাগোয়া একটি শিব মন্দিরও ছিল। মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা পৌঁছলাম শিল্পগ্রাম রঘুরাজপুরে। পুরী জেলা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট শান্ত নিরিবিলি গ্রাম রঘুরাজপুর। এখানকার ইতিহাস মূলত জড়িয়ে আছে জগন্নাথ দেবের সংস্কৃতি, পটচিত্র এবং গটিপুয়া নাচের শিকড়ের সাথে। শিল্প এবং নাচ এই দুইয়ের যুগলবন্দি হওয়ার কারণে এটি বিশ্বের একটিমাত্র গ্রাম যাকে টুইন ভিলেজ অফ আর্ট অ্যান্ড ডান্স বলা হয়ে থাকে। 2000 সালে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার সংস্থা দ্বারা রঘুরাজপুরকে ভারতের প্রথম হেরিটেজ ক্রাফট ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়। খুব সুন্দর একটা গ্রাম রঘুরাজপুর। গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে সুন্দর উড়িষ্যি আলপনা আঁকা আছে। গ্রামটি শুরু হয় একটি মন্দির দিয়ে এবং পুরো গ্রামটি 2 সারিতে সাজানো এবং প্রায় প্রত্যেকটি বাড়িতেই একটি ওয়ার্কশপ বা স্টুডিও এবং বাড়ির প্রত্যেকটি সদস্যই যে শিল্পী সেটা বলা যেতে পারে। এই গ্রামের প্রতিটি বাড়ি, দেওয়াল, দরজা, উঠোন যেদিকেই তাকাই কেবল শিল্পেরই ছাপ। প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে দেখে পছন্দসই জিনিস সংগ্রহ করতে পারেন। এই গ্রামের প্রতিটি গৃহস্থলীর মধ্যেই শিল্প প্রবাহিত হতে থাকে প্রজন্ম থেকে প্রজন্ম, সেটা বলাই বাহুল্য। এগুলো আপনারা কি দিয়ে বানান ক্যানভাসগুলো? জয় জগন্নাথ। হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি শিল্পী বিপিন দাস। আচ্ছা। আমি পটচিত্র পেন্টিংটা বানাই। এটা হচ্ছে 3টা কটন কাপড়, তেঁতুল বীজ, শাখার গুঁড়ো, বুঝলে। এটাকে আমার একটা পারম্পরিক পেন্টিং আছে। যে সময়তে পুরী মন্দিরে জগন্নাথ অনসর থেকে জগন্নাথ থাকে ওই সময়তে এই পটচিত্র তৈরি করা যায়।
এগুলো জলেতেও নষ্ট হবে নষ্ট না? হয় না। এটা সব ন্যাচুরাল কালারগুলো, যে কালারগুলো কি না শাখার গুঁড়ো, হোয়াইট কালারটা শাখার গুঁড়ো, খাবার হলুদ, হর্তকি, হরিতা, মানে সব ন্যাচারাল কালারই আপনারা ইউজ পুঁই করেন? মিটুলি জানি তো, পুঁই পুঁই শাক, মেটুলি, হ্যাঁ জানি। সবই ডিমেটি, সবই ন্যাচুরাল কালার দিয়ে কাজ করা যায়। এইগুলো না স্নান যাত্রার পর যখন জ্বর হয় না, ওই সময় এই পটচিত্রে পূজা করা যায়, ওই জন্য এটা ফেমাস। বিশ্ব দরবার থেকে নাম তা করা। আপনাদের এখানে গ্রামের অনেকে তো মানে প্রাইজও পেয়েছে, হ্যাঁ, অনেক পদ্মভূষণ, অনেক লোক, নাম অনেক আছে। লোক নাম করা আদমি লোক পেয়েছে। আর পিপলির আর আপনাদের দুটো গ্রাম কি আলাদা? পিপলি গ্রাম থেকে কাপড় কাজগুলো হয়, কাপড়ের। কাপড় জিনিসগুলো পিপলি থেকে হয়। আমার ওখানে কি হাতে করা পটচিত্র, এই যে পটচিত্র আলাদা কোনো জায়গায় পেয়ে না। এই যে রঘুরাজপুর নামটা আছে, এটা অনেকগুলো জায়গাকে নিয়ে নামটা করা। আচ্ছা, এই যে কাজগুলো সবই প্রতি বাড়ি থেকে বসে বসে কাজ করে, সারা বছর আপনাদের সারা কাজ বছর হয়? থেকে কাজ করে। এই যে পরিশ্রম কাজগুলো সবই কি পেপার ম্যাক্স দিয়ে করে, কোটা নারকোল দিয়ে করে, কই জগন্নাথ বিগ্রহ দিয়ে করে, কি কেটেল দিয়ে করেন, কে অ্যালুমিনিয়াম শাখা দিয়ে করে। এক একটা শেষ হতে অনেক সময় লাগে না? কত হ্যাঁ, সময়? পেন্টিং বানাইতে এক একটা বড় পেন্টিং বানাইতে অনেক সময় লাগে। আর কিরকম দাম আছে মানে শুরু? নর্মাল স্টার্টিং শোনো, একটা আর্টিস্ট লোক যদি কাজ করেন রোজ থেকে 500 না হয় মজুরি পোষায় না। যদি একটা মাস্টার লোক কাজ করেন তাহলে 1500 না হবে কি 2000 টাকা না হয় তাহলে ওনাকে মজুরি পোষায় না। মিনিমাম স্টার্টিং রেঞ্জ হচ্ছে 500 থেকে শুরু, আর ম্যাক্সিমাম যত যেরকম নেবে। 3000 টাকা বি আর্টিস্ট লোক 3000 আছে। টাকারও আছে। একটা আর্টিস্ট যদি ভালো কাজ করে কাজের মূল্য দিতে হবে। হ্যাঁ, সেটা মানে নিশ্চয়ই। যেটা কি 30 বছর 50 বছর এক্সপিরিয়েন্স পারসন, ওই লোক তো 1000-2000 টাকা মানে মধ্যে কাজ এটা করে। 30 বছর 50 বছরও কিচ্ছু হবে না, না, একদম না। এরকমই থাকবে। 30 বছর কি 100 সাল চলে যাবে, 1500 সাল চলে যাবে, নষ্ট হবে না। আচ্ছা। আমার যে মিউজিয়াম থেকে কলরগুলো পেন্টিংগুলো আছে, হ্যাঁ, এটা হ্যান্ডমেড বিরা। Handmade। আপনি এই যে কাজটা দেখছে কাপড়টা, 3টা কটন কাপড়কে তেঁতুল বীজ দিয়ে শিল দিয়ে বাটে দিয়ে, তারপরে বাটা পরে এটা বয়েল করা যায়, বয়েল করে কাপড়কে পেস্টের জন্য ইউজ করতে যায়। আচ্ছা, এই ধরনের কাজটা করা হয়। এই কাপড়টা পেস্ট করে তারপরে ধূপ দিয়ে শুকাইতে হয়, আচ্ছা। শুকাই তারপরে কাজ করতে হয়। পুরা ন্যাচুরাল কনসেপ্ট দিয়ে। খুব সুন্দর। এটা শ্রীকৃষ্ণের একটা ফুটিয়ে হ্যাঁ, তোলা আছে, রাসলীলা। রাসলীলা। এটা হচ্ছে দুই সাইড থেকে কাহিনীটা আছে, মিডিল থেকে রাসলীলাটা আছে। ফিনিশিংটা অনেক ভালো কনসেপ্ট দিতে। আর এই মেটেরিয়াল যেগুলো বানিয়েছেন এগুলো সব এই কালারে, ন্যাচারাল কালার, সবই ন্যাচারাল গুলো, কিন্তু এগুলো বার্নিশ লাগছে তো ওই জন্য এই কালারগুলো চকচক করছে। লোকাল এক শিল্পীর থেকে পটচিত্র তৈরি করার গল্পটা শুনে নিলাম। গ্রামটি জুড়ে প্রায় শতাধিক পরিবারের বাস এবং প্রায় সবকটি পরিবারই অঙ্কন এবং নৃত্যের সাথে যুক্ত। তালপাতা খোদাই, তসরচিত্র, স্টোন কার্ভিং এর বিভিন্ন কাজ এবং ঘর সাজানোর সামগ্রী সহ বহু কিছু পাওয়া যায় এখানে। पूजा ब्रश हो रहा है ये काटने के लिए और जड़ी यंत्र काटने के लिए। ये पूजा हो क्या है मंदिर से ये वाला ওই যে नजर লাগে না সেইগুলো বাড়িতে ঝোলায় ना पंडाल ये वाला देखे आपको हम यहाँ बनाते हैं, बना के पूरी लेते हैं पूजा करने के लिए। पंडाल में कुछ रख लेते हैं, उनके वास्तु करने से क्या करते हैं जो लोग घर बनाते हैं, जो कोई वास्तु दोष रहते हैं, घर में कुछ प्रॉब्लम रहता है, ठीक है, ये वास्तु करने से घर में रखने से वास्तु दोष करता है। इसलिए इसमें यंत्र रहता है, 5 गणेश रहता है। ये हमारा जगन्नाथ मंदिर से जुड़ा हुआ है। ऐसे आप इसको ना पूरब नहीं तो पश्चिम दीवार में रख सकते हैं। ये पेंटिंग नहीं है, नीडल से इनग्रेविंग। ये कैसे बना है मैं दिखा देता हूँ। अभी काम कर रहा था, थोड़ा पावर कट भी हो गया है इसलिए प्रॉब्लम होता है। देखिए पहले ना नीडल से इनग्रेविंग होगा, पत्ते को पूरा इनग्रेविंग करके पूरा फिनिश करेंगे। जब फिनिश हो जाएगा हमने दिया कि काजल से पूरा वॉश कर देंगे, काजल इस तरह का कार्विंग का अंदर घुस जाएगा, ठीक है। उसका बाद क्या करेंगे, धूप में सुखाएंगे, सुखाने के बाद है साबुन वाश इसलिए करते जो साइड में फैल गया वो निकल जाएगा, जो अंदर बैठ गया वो रुकेगा। अभी यहाँ तक काम बाकी है, ये कंप्लीट हो गया है, ऊपर तो कंप्लीट हो गया है 4 घर, और नीचे का काम बाकी है। और ये कंप्लीट होने के बाद ऐसे दिखेगा। রঘুরাজপুর শিল্পগ্রাম ঘুরে মন ভরে কেনাকাটা সেরে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য আরও একটি শিল্পগ্রাম, যার নাম পিপলি। পুরী থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত পিপলি। ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে পুরী আর ভুবনেশ্বরের ঠিক মাঝে পড়ে পিপলি গ্রামটি। পিপলি যাওয়ার পথে দেখে নিলাম সাক্ষীগোপাল মন্দিরটিও। প্রাচীন এই মন্দিরটি কলিঙ্গ আর্কিটেকচারে গঠিত। শ্রীকৃষ্ণ গোপাল রূপে পূজিত হন এই মন্দিরটিতে। কথিত আছে এইটি গ্রাম্য যুবক শ্রীকৃষ্ণের বড় ভক্ত ছিলেন। তিনি ভগবানের দর্শন লাভে তপস্যা করেছিলেন
এবং ভগবান তুষ্ট হয়ে তাকে কথা দেন যে তিনি তার সাথে ধরাধামে যাবেন, কিন্তু শর্ত একটাই যে পিছু ফিরে দেখা যাবে না। কিন্তু কিছুটা পথ চলতেই সে পিছন ফিরে দেখে ফেলে। তখন ভগবান সেখানেই কালো কষ্টি পাথরের বিগ্রহের রূপ নিয়ে স্থিত হয়ে যান এবং সেই স্থানেই তৈরি হয় সাক্ষী গোপাল মন্দির। বিখ্যাত এই মন্দিরটিতে শ্রীকৃষ্ণকে পুজো দিয়ে আমরা এগিয়ে চললাম পিপলির দিকে। পিপলিতে মানুষের সূচের জাদু মুগ্ধ করতে বাধ্য। পিপলির শিল্প অ্যাপ্লিক শিল্প বলে পরিচিত, তবে স্থানীয় পরিভাষায় পিপলির শিল্পকে বলা হয় ঝান্ডুইয়া। সমৃদ্ধশালী শিল্পের জন্য বিশ্বের মানচিত্রে এই গ্রামটি আলাদা করে চিনিয়ে রেখেছে নিজেকে। পিপলিকে ঠিক গ্রাম বলা চলে না, এটি একটি ছোট্ট শহরের রূপ নিয়েছে। রাস্তার দুপাশে প্রচুর দোকান, যেখানে রং বেরঙের ছাতা, ফানুস, বিভিন্ন রকমের কারুকার্য নকশা করা কাপড়ের ঘর সাজানোর জিনিসে সাজানো আছে। পিপলিতে প্রায় 200-250 ঘরের মানুষ এই অ্যাপ্লিক শিল্পের সাথে যুক্ত। জগন্নাথ মহাপ্রভুর শোভাযাত্রায় পিপলির শিল্পের ছাতা এবং রথ সাজানোয় পিপলির কাপড় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চাঁদোয়া, ছাতা, ক্যানোপি, বটুয়া, ফানুস প্রভৃতি জিনিস ভীষণ জনপ্রিয়। বর্তমানে বিভিন্ন রং বেরঙের পোশাক, ঘর সাজানোর সামগ্রী এবং তালপাতার উপর অ্যাপ্লিকের কাজের বিভিন্ন সামগ্রী বিক্রি হয়ে থাকে পিপলিতে। ঘুরে ঘুরে পিপলি থেকে পছন্দসই জিনিস সংগ্রহ করে আমরা ফিরতি পথ ধরলাম। পথে দেখে নিলাম জাগ্রত দ্বারমঙ্গলা মন্দিরটিও। সারাদিনের ভ্রমণ শেষে ক্লান্ত শরীরে ফিরে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন পুরীতে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল সমুদ্রের ধারে মর্নিং ওয়াক এবং ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমাদের আজকের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। ভালো জায়গা চলতি পথে সবাই মিলে আনন্দ করতে করতে আমরা এগিয়ে চললাম একেবারে অফবিট কিছু লোকেশন ঘুরে দেখতে। প্রথমেই আমরা এসে পৌঁছলাম পুরী থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত একেবারে নতুন একটি জায়গায়, যার নাম তাপাং। এমন এক জায়গা যে পুরীর এত কাছে অবস্থিত তা আমাদের ড্রাইভার দাদা পর্যন্ত জানতেন না। গুগল এবং লোকাল মানুষের শরণাপন্ন হয়ে আমরা অবশেষে পৌঁছলাম তাপাংয়ে। জনমানবশূন্য তাপাংয়ে পৌঁছে প্রথমেই মুগ্ধ হয়ে গেলাম পান্না সবুজ রঙের তাপাং লেকটি দেখে। এক নজরে প্রেমে পড়ার মতন অবস্থা আর কি। সাদা কাশের বন আর সবুজ বনভূমির আড়ালে লুকিয়ে থাকা এক প্রাকৃতিক বিস্ময় হলো তাপাং। তবে এটি কিন্তু কোনো প্রাকৃতিক হ্রদ নয়। পাহাড় কেটে যে খাদান তৈরি হয়েছে তাতে বর্ষার জল জমে এই লেকের জন্ম। পুরো জায়গাটা ডেঞ্জার জোন বলেই পরিচিত, কারণ দূরে ব্লাস্টিংয়ের আওয়াজ বুঝিয়ে দেয় যে এখানে মাইনিংয়ের কাজ এখনও চলে। তাপাংয়ের সৌন্দর্যে বিমোহিত হয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী অফবিট গন্তব্য করুণেই ও বরুণেই হিলসের দিকে। তাপাং থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত বরুণেই পাহাড়। সুন্দর প্রশস্ত রাস্তা, দূর থেকে সবুজ পাহাড়ের ভিউ এবং রাস্তা জুড়ে গোলাপি বোগেনভিলিয়ার সম্ভার, সব মিলিয়ে এগিয়ে চলার রাস্তাটির সিনিক বিউটি মনে রাখার মতন।
বরুণেই পাহাড়টির অবস্থান পুরী জেলার বর্ডার লাগোয়া খুর্দা জেলায়। ট্রেনে চেপে পুরীর দিকে যেতে ভুবনেশ্বরের পরেই দেখা যায় দুপাশে সবুজ পাহাড়ের সারি। পুরী যেতে যেতে বহুবার ইচ্ছে ছিল ওই পাহাড়গুলিতে কি আছে ঘুরে দেখার। তারই কিছুটা পূরণ হলো বরুণেই পাহাড়ে পৌঁছে। বরুণেই পাহাড়ের কোলে আছে করুণেই দেবীর মন্দির। জায়গাটিকে একত্রে করুণেই ও বরুণেই হিলস বলা হয়। মা দুর্গার একটি রূপ হলো এই বরুণেই মা। এই দেবীকে স্থানীয়রা মনে করেন তাদের এলাকা, তাদের মাটির রক্ষাকর্ত্রী। অনেক ভক্ত সমাগম হয় বিশেষ পুজোর দিনে। তবে আমরা বেশ ফাঁকা ফাঁকায় দর্শন সেরে নিলাম। কিছুটা সিঁড়ি উঠে মূল মন্দিরে পৌঁছানো যায়। একটি ছোট্ট কুণ্ড ও লাগোয়া ঝর্ণা আছে, সেটা স্থানীয় নাম স্বর্ণগঙ্গা। এছাড়া সমগ্র পাহাড়ের উপর থেকে দূরের ভিউ পেতে চাইলে একটি 5 কিলোমিটারের হাইক রুটও আছে। হাইক করে পাহাড়ে উঠে দেখা যায় একটি ছোট্ট কুণ্ড যার নাম সীতাকুণ্ড এবং একটি ছোট্ট গুহা যার নাম পাণ্ডব গুহা। তবে পাহাড়ের চূড়োয় ওঠার কোনো রাস্তা নেই, পুরোটাই জঙ্গলের মধ্যে খাড়াই হাঁটা পথ। কাঁটা গাছ, ঝোপঝাড় এবং সঙ্গে বাচ্চা থাকার কারণে আমরা আর হিলটপে উঠিনি, কেবল মায়ের দর্শন সেরেই নেমে এলাম। বরুণেই হিলস থেকে আমরা ফিরতি পথ ধরলাম পুরীর দিকে। ফেরার পথে দেখে নিলাম আলারনাথ মন্দির। পুরী জেলার ব্রহ্মগিরি এলাকায় জগন্নাথ মন্দিরের আদলে তৈরি ভগবান বিষ্ণুর মন্দির এটি। প্রাচীন এই মন্দিরে দর্শন সেরে আমরা পুরীর স্বর্গদ্বারে ফিরে এলাম। সারাদিন ভ্রমণ শেষে হোটেলে ঢোকার আগে ঘুরে নিলাম কুলানন্দ ব্রহ্মচারী আশ্রম। পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি আশ্রমটির পরিবেশ বড় সুন্দর। এই আশ্রমটি স্বর্গদ্বার থেকে পায়ে হেঁটে আসতে গেলে বেশ কিছুটা সময় লাগে, তাই আমরা স্বর্গদ্বার ফেরার পথে গাড়িতেই ভ্রমণ সেরে নিলাম। কুলানন্দ ব্রহ্মচারী আশ্রমের ঠিক বিপরীতেই অবস্থিত জটিয়া বাবার সমাধি আশ্রম। পায়ে পায়ে সেই আশ্রমটিও ঘুরে নিয়ে আমরা চলে এলাম নরেন্দ্র ট্যাঙ্ক। এখানে একটি বাঁধানো পুকুরের মাঝে একটি সুন্দর মন্দির আছে। পুকুর ভর্তি প্রচুর মাছ, চাইলে মাছেদের খাওয়াতে পারেন। পাশেই বিক্রি হয় মাছেদের খাবার। নরেন্দ্র ট্যাঙ্ক ঘুরে আমরা ফিরে এলাম হোটেলে। এভাবেই আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন সমাপ্ত হলো। আগামী পর্বে আমরা ঘুরে দেখব স্বর্গদ্বার লাগোয়া পুরীর যাবতীয় অফবিট গন্তব্য এবং ঘুরে দেখব পুরীর একমাত্র পাহাড় বিশ্বনাথ হিলস। পুরী জেলার অন্যান্য অফবিট গন্তব্য সম্পর্কে সমস্ত ডিটেলস পেতে চোখ রাখুন আগামী পর্বে এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।